যখন আল্লামা সাঈদী সাহেব ইন্তেকাল করেন, আমি ওনাকে নিয়ে বেশ কিছু মাহফিলে দোয়া করেছি। দুনিয়া কাঁপিয়ে ইন্তেকাল করছেন, সোজা কথা। জমিন পর্যন্ত তার জন্য কাঁদে, সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য কাঁদে, আর কোটি কোটি মানুষ তো কান্না করছে। আমার নিজস্ব ফেসবুক আইডি ছিল, ওখানেও আমি ওই বিষয়টা ক্লিয়ার করেছিলাম পরবর্তী বছরে, যে আমি যার থেকে এলেম নিয়েছি, শিখেছি, এটা তার সাথে আমার সম্পর্কটা ওস্তাদ ছাত্রের। আমার অবস্থানটা ওটাই যেটা হেফাজতের সময় ছিল, আজও পর্যন্ত আমার এটাই অবস্থান। ধন্যবাদ প্রবাস টাইমকে। এটা আমি বিষয়টি নিয়ে আগেও ক্লিয়ার করেছি, এখন আবার বলছি আপনার প্রশ্নের জবাবে। 2013 সালে যে আন্দোলনটি হয়েছিল, সম্পূর্ণ শাহবাগী নাস্তিক যাদেরকে আমরা হিসেবে চিনি, যারা ইসলামের কটূক্তির জন্য আন্দোলনটি করেছিল। যদিও প্রথমে তাদের আন্দোলনটি ভিন্ন একটি রূপ ছিল, পরবর্তীতে এই আন্দোলনটি সম্পূর্ণ ভিন্ন রূপে দাঁড়িয়ে যায়। তা ওই জায়গায় আমার অবস্থানটা আমি আবারও ক্লিয়ার করছি। আমরা তখন ছাত্র, এবং আমি ইকরা বাংলাদেশে পড়ি, ফরিদউদ্দিন মাসুদ সাহেব যেখানে প্রতিষ্ঠাতা। তো সেই ক্ষেত্রে আমাদের মাদ্রাসার তরফ থেকে এক জায়গায় একটা আপনার সংবাদ সম্মেলনের জন্য যাওয়ার প্রস্তুতি ছিল। ওই সংবাদ সম্মেলনে আমাদের সব ছাত্রদেরকে নিয়ে যাওয়া হয়। ওটা হয় আপনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। তো ওটা যেহেতু কাকরাইল আর শাহবাগ কাছাকাছি, তো তখন আমাদের মাদ্রাসার তরফ থেকে বলা হয় যে চলো আমরা একটু শাহবাগ ঘুরে তারপরে মাদ্রাসার দিকে যাব। শাহবাগে যে আন্দোলনটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে, ওইটার সাথে আমরা সমর্থন জানাবো। আসলে ওই আন্দোলনটা ওই দিনের আগে আমরা কেউ জানি না যে আন্দোলনটা কেন বা কিসের শুরু হয়েছিল মাত্র। যেহেতু আমরা ছাত্র, আপনারা জানেন যে ছাত্র যেমন আমরা মোবাইলও, আর তখন ওই সময় ফেসবুকের এত ছিল না। তো ওইটা সম্পূর্ণ হচ্ছে একটা অনাকাঙ্ক্ষিত, যেটা আমার অজান্তে, এবং শুধু আমি একা না, আমার সাথে যারা প্রায় 250 ছাত্র ছিল, সবারই এটা অজানা ছিল। ওখানে আমরা যাওয়ার পরে আমরা দেখেছি যে এই জায়গাটা কি চলছে বা এখানের পরিস্থিতি। তো ওখানে শুধুমাত্র মনে হয় 5-10 মিনিটের মতো অবস্থান করেছিল, এবং ফরিদ সাহেব ওখানে মাইকে কি বলছিলেন এটাও কিন্তু আমরা জানি না। যেহেতু একটা সমাবেশ অনেক আওয়াজ হয়, হই হুল্লোড়, আমরা বুঝতেও পারছিলাম না যে উনি কি বলছিলেন। ওইটা সংবাদ যখন প্রচার হয় তখন আমি দেখি এবং তখন বুঝতে পারি যে উনি কি কথাগুলো বলছেন। এগুলো সম্পূর্ণ ওনার ব্যক্তিগত মত, উনি কি বলেছেন বা কি লালন করেন। আমি আমার জায়গা থেকে এটাই লালন করি যে শাহবাগী যারা নাস্তিকরা ছিল, আমি একজন আলেম হিসেবে, একজন আলেম তো বাদ, একটা মুসলমান হিসেবে কেউ কোনোদিন শাহবাগী ওই নাস্তিকদের পক্ষ নিতে পারে না। এটাই হচ্ছে শাহবাগের নাস্তিকদের ব্যাপারে আমার অবস্থান। এটা তো যখন আমরা ওখানে যাই তখন স্লোগানগুলো চলছিল, আর ওই স্লোগানগুলোর আমরা তো ওই জায়গায় জানি না, যেহেতু তো যাওয়ার পরে স্বাভাবিক বিব্রতবোধ হবেই। এবং আমি ওখান থেকে আসার পরেও আমার নিজস্ব ফেসবুক আইডি ছিল, ওখানেও আমি ওই বিষয়টা ক্লিয়ার করেছিলাম পরবর্তী বছরে, যে এটা আসলে, এবং ওই আন্দোলনকে কেন্দ্র করেই যখন হেফাজতের আন্দোলনটা শুরু হয় তখন কিন্তু আমার অগণিত গান আমি সুর করে নিজে লেখে হেফাজতের আন্দোলনের সময় ট্রাক দিয়ে মিছিলে আমরা কিন্তু বের হয়েছিলাম। এবং ওই সময় সারা বাংলাদেশে হেফাজতের যত প্রোগ্রাম হয়েছিল নাস্তিক বিরোধী, প্রত্যেকটা প্রোগ্রামে আমার সঙ্গীতগুলোই বেজেছে। আমি যার থেকে এলেম নিয়েছি, শিখেছি, এটা তার সাথে আমার সম্পর্কটা ওস্তাদ ছাত্রের। ব্যক্তিগতভাবে ফরিদউদ্দিন মাসুদ সাহেব অনেক চিন্তা লালন করে, ওই চিন্তা শুধুমাত্র উনার, এটা আমার দায় নয়। এজন্য এই জায়গাটা থেকে আমার 100% সম্মান আমি তাকে বজায় রেখেই আমি থাকব, কিন্তু শিক্ষার্থী হিসেবে। কিন্তু শাহবাগ ইস্যু সহ আরও বিভিন্ন ইস্যু যেগুলো উনি লালন করেন, ওগুলোর সাথে আমার বিন্দুমাত্র সম্পর্কও নেই, এবং আমি জানিও না ওনার চিন্তা, এবং ওনার সাথে আমার দেখাও হয় না। আমি সেই মনে হয় আজ থেকে 5 বছর আগে ওনার সাথে আমার দেখা হয়েছিল, এছাড়া আমার দেখা হয় না। এটা আমি 2015 দিকে হবে, যখন আমি তখন নতুন ফেসবুক আইডি খুলি, আর কি ছিল না। তো ওই আইডিটা আবার নষ্ট হয়ে যাওয়াতে দীর্ঘদিন ফেসবুকে ছিলাম না। এর পরবর্তীতেও যখন আমাকে কোনো জায়গায় যেতাম, কেউ জিজ্ঞাসা করতো বা কেউ আমাকে এই বিষয়গুলো জিজ্ঞাসা করলেও আমি এইগুলো খোলাসা জবাব দিতাম যে আসলে ওইটা সম্পূর্ণ ছিল অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। হলো তখন আমি ছাত্র, আমার বয়স বাকি, ওই সময় আমাদের বুঝবা কতটুকু, কিন্তু এতটুকু তো বুঝি যে একজন দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন লোকের ফাঁসি আমি চাবো, এটা প্রশ্ন আসে না। আমরা আমার ফ্যামিলিগতভাবে দেখে আসছি ছোটবেলা থেকে, সাঈদী সাহেবের আলোচনা আমাদের ঘরে বাস্তব। এই বিষয়টা হলো কি, আমাদের দেশের মানুষদের খারাপ জিনিসগুলোই চোখে পড়ে বেশি। আমি কিন্তু এর আগেও অনেকবার বলেছি, এবং আমার ফেসবুকে যখন আল্লামা সাঈদী সাহেব ইন্তেকাল করেন, আমি ওনাকে নিয়ে বেশ কিছু মাহফিলে দোয়া করেছি স্পষ্ট। আমার জুমার মসজিদে আমি স্পষ্ট ওনাকে নিয়ে দোয়া করেছি, ওনার নাম নিয়ে আলোচনা করেছি। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ইন্তেকাল করেছেন, দুনিয়া কাঁপিয়ে ইন্তেকাল করছেন, সোজা কথা। ওলামা একরাম বুজুর্গরা যখন ইন্তেকাল করে, আল্লাহ পাক হয়তো পৃথিবী নাড়া দিবে, নয়তো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে।
এটা কেন? বলে আসমানও পর্যন্ত তার জন্য কাঁদে, জমিন পর্যন্ত তার জন্য কাঁদে, সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য কাঁদে, আর কোটি কোটি মানুষ তো কান্না করছে। তা আমরা বলতে পারি রাসূলের কথা অনুযায়ী আল্লাহ পাক হয়তো উনার কবরকেও জান্নাত বানায় দিয়েছে। তখন তো আওয়ামী সরকার ছিল, স্বৈরাচারী সরকার ছিল। তা আমি যদি চাপের মুখে করতাম তখন কেন বললাম সাইদি সাহেবের জন্য কেন দোয়া করলাম? ওটা তোমাকে কেউ চাপ দেয় নাই, ওটা আমার ভালোবাসা থেকেই করেছিলাম। এবং একাধিক পোস্ট আমি আমার ভেরিফাই পেজ থেকেও করেছি। তো এটা চাপের মুখে না। বিষয়টা যেহেতু মানুষ অনেক বেশি জেনে ফেলেছে, এই জন্য আমি আমার কিছু ভাইজন আমাকে ভুল না বুঝে এই জন্য আমি খোলাসা করেছি। এই খোলাসা আমি আগেও করেছি, 2015তেও করেছি, কিন্তু ভালো জিনিসগুলো মানুষ প্রচার করে একটু কম, যার কারণে এটা খারাপটা যেভাবে ছড়িয়েছে এটা ছড়ায় নেই। আমার অবস্থানটা ওটাই যেটা হেফাজতের সময় ছিল, আজও পর্যন্ত আমার এটাই অবস্থান। এটা অবশ্যই ব্যথিত করে, কিন্তু এই বিষয়টা আমি একটু যদি বলি, যারা গালি দিচ্ছে এখন, যেমন আমি খোলাসা করার পরেও যারা গালি দিচ্ছে, একটু তো কষ্ট লাগবেই যে একটা জিনিস আমি খোলাসা করার পরেও যারা মাফ করতে পারে না, এরা আল্লাহর কাছে কিভাবে মাফ চায় বা কীভাবে মাফ আশা করে। আরেকটা বিষয় হচ্ছে আমার সান্ত্বনার যে জায়গাটা, সেটা হলো আমি সেদিনও একজন আমাকে গালি দিয়েছে, তো আমি কমেন্টে লিখেছিলাম যে আপনি আপনার এই গালিগুলো অব্যাহত রাখুন, কারণ আপনাদের এই গালিগালাজের কারণে হয়তো আমার কিছু গুনাহ কমছে। বাকি আমার কষ্ট লাগে এই জায়গাটায়, যারা এই একটা ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে আমাকে গালি দিচ্ছে, এরা আমাকে না, কিন্তু আমারও কিন্তু একটা জায়গা আছে, আমারও কিন্তু একটা পরিসর আছে। এই পরিসরে কিন্তু তারা নিজের অজান্তেই দলে দলে কোন্দলগুলো এরা লাগাচ্ছে। আমি বলবো এরা তৃতীয় পক্ষ, এরা সমাজের এমন ভালো কেউ না যারা আমার এই মন্তব্যগুলোকে ধরে রাখলে যে আমার ক্ষতি হবে বা তাদের সমাজের ক্ষতি হবে। এরা স্পষ্টতর যে কোনো একটা ইস্যুকে দাঁড় করিয়ে দলে দলে কোন্দলের জন্য এরা করে থাকে বা প্রতিহিংসামূলক করে থাকে, এটা ওরা করবেই। অনেক জায়গা থেকে উল্টাপাল্টা ফোন করে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে, মন্তব্য করা হচ্ছে, এবং বেশ কিছু এলাকায় প্রোগ্রাম কেন্দ্রিক যে ঝামেলাগুলো দেখা যায়, একটা প্রোগ্রাম আমার নিয়েছে তো অন্যরা এটাকে ভেটু দিচ্ছে যে ওনাকে আনলে এলাকার পরিস্থিতি গরম হবে। এই বিষয়গুলো কিছু টুকটাক হচ্ছে। তো এটা আমার মনে হয় না খুব বেশি হবে, এটা অল্পই, এটা খুবই কম, এটা খুবই কম। আমি যেহেতু ক্লিয়ার করেছি, বুঝমান যারা এরা অবশ্যই এই বিষয়টি বুঝেছে। আলহামদুলিল্লাহ, এটা তো অবশ্যই জায়গা, যারা আমাকে ভালোবাসে তারা তো ভালোবাসবে। ভালোবাসার জায়গা থেকে যারা ভুল বুঝেছিল এতদিন, তাদের ভুলটাও ভেঙেছে, বরং তাদের ভালোবাসা আরও বেড়েছে। ওই যে বললাম একটা জায়গায় প্রতিহিংসার যে জায়গাটা থাকে, এই জায়গাটা থেকে যারা করার, এরা আগেও করেছে, এখনও করছে, ভবিষ্যতেও অন্য কোনো ইস্যুতে আবার নতুন করে করবে। দৃশ্যমানভাবে রাজনৈতিক সাথে বলতে আমাদের কলরব যে সংগঠনটা, আমরা কিছুটা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এটার ছত্রছায়ায় কাজ করে। যেহেতু আপনারা জানেন আমাদের মরহুম আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই, উনি একজন ছাত্র আন্দোলনের সংগ্রামী একজন দায়িত্বশীল ছিলেন, নেতা ছিলেন, কর্মী ছিলেন। সেই জায়গাটা থেকে কলরব এই পর্যন্ত ওনার আদর্শটাকেই লালন করে চলে, কিন্তু সংস্কৃতির জায়গা থেকে আমরা সবার জন্য কাজ করে যাই। এটা যদি সঠিক হতো তাহলে 116 জনের যে একটি শ্বেতনামা, আপনারা জানেন শ্বেতপত্র তৈরি হয়েছিল বাংলাদেশের 116 জন আলেমের নাম, ওখান থেকে তারা আলাদাভাবে সারা বাংলাদেশের টপ লেভেলের যারা, এদের নাম 35 জনের লিস্টে করেছিল। ওই 35 জনের ভিতরে সাইদ আহমদ ছিল, যার কারণে প্রতিনিয়ত আপনার অনেক মাহফিল এরকম হয়েছে, প্রশাসনের গাড়ি 3-4টা যে আমাকে স্টেজে উঠতে দেয়নি। যদি আমি সরাসরি আওয়ামী লীগের দালাল হতাম তাহলে এই কাজগুলো আমার সাথে কেন ঘটবে? আমি তো সুবিধা নিতাম তাদের থেকে। এটা আমার সাথে হয়নি, এটা আমার সাথে হয়নি। এই কারণে বলবো, আমি কোনো মন্ত্রী এমপিদের সাথে ছবি তুলে নিজে পোস্ট দিইনি। হ্যাঁ, কোনো জায়গায় প্রোগ্রামে গিয়েছি, যেমন 2-1 সাথে আমাদের কিছু প্রোগ্রাম, যে প্রোগ্রামগুলো হাফেজে কোরআনদের সম্মাননায় বা আলেমদের সম্মাননায় আমরা আয়োজন করেছিলাম আমাদের কিছু ভাই, ওখানে আমাদেরও পরিবেশনা ছিল। তো যাওয়ার পরে একসাথে ছবি উঠেছে, ওই ছবিগুলো ফেসবুকে ভাইরাল হয়েছে। এগুলো চাপের বিষয় না, এগুলো অনাকাঙ্ক্ষিত ছবি, বাস যখন দেওয়া, এটা সবাই কম বেশি আছে আমাদের বাংলাদেশে। আলেমদের বাংলাদেশ নিয়ে চাওয়া হচ্ছে, বাংলাদেশ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি যদিও বলছি, কিন্তু এই যেভাবে কোন্দলগুলো বেড়ে চলছে বা বাড়ছে, সন্ত্রাসী কার্যক্রম দিন দিন বাড়ছে, এটা নতুন বাংলাদেশের প্রত্যাশা আমরা কখনো করিনি। এবং আমরা চাই বাংলাদেশে আসলেই
একটা ইসলামী সুন্দর সমাজ ব্যবস্থা যদি বাংলাদেশে কায়েম হয়, এছাড়া এর আগ পর্যন্ত বাংলাদেশের শান্তি আসবে না। এবং আমরা এটা চাই বাংলাদেশে যারা আলেমে দিন আছে, যারা বাংলাদেশের জাতির মানুষের হয়ে কথা বলে, আলেমদের সেফটি সবার আগে দেওয়া হোক, ইসলামের সেফটি এবং ইসলামের স্বাধীনতা বাংলাদেশে আসুক, জনগণ যারা আছে এদের সুন্দর করে বেঁচে থাকার অধিকারটা থাকুক, এটা আমরা চাই। এবং বাংলাদেশে ইসলামী শরিয়া মোতাবেক একটি বাংলাদেশে আমরা ভবিষ্যৎ দেখতে চাই, এটাই আমার বাংলাদেশ নিয়ে চাওয়া। আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাই আমাদের জন্য সম্পদ। আমরা দেশের বাইরে যখন প্রোগ্রাম করতে যাই তখন তাদেরকে দেখি বিশাল মরুভূমির মাঝখানেও কষ্ট করে টাকা কামাচ্ছে, টাকা কামিয়ে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে তারা পরিচিত হচ্ছে। এই প্রবাসী ভাইদের কাছে আমার একটা আবেদন থাকবে, প্রবাসী ভাই যারা আছেন আপনারা দেশের জন্য কিছু করবেন, দেশের উন্নতির জন্য যা করার, এবং প্রত্যেকটা প্রবাসী ভাই যারা বিদেশে থাকেন আপনারা সৎভাবে থাকবেন, যাতে করে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ যেন কখনোই খারাপ বা ছোট না হয়। অনেক প্রবাসী ভাইরা আছে স্বাভাবিকভাবে টাকার লোভ দিয়ে বা যে কোনোভাবে আমাদের বাহিরের দেশগুলোতে দুই একজন, এটা খুব বেশি না, এরা নিজের স্বার্থের জন্য দেশের মান রক্ষা করতে পারে না। আমি চাই প্রত্যেকটা প্রবাসী সৎভাবে হালালভাবে দেশের বাইরে টাকা রোজগার করবে এবং বাংলাদেশে পাঠাবে, বাংলাদেশের মানটা যেন উন্নত থাকে, এই চেষ্টা আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাই যেন করে। তাদের প্রতি আমার বার্তা হচ্ছে আপনারা সমালোচনা বন্ধ না করতে পারলে চালিয়ে যান, এতে আমাদের ফায়দা আছে। কারণ সমালোচনা যখন আপনি করবেন তখন হাদিস শরীফের বাক্য অনুযায়ী আমি আপনার থেকে সওয়াবগুলো আপনারগুলো আমি নেব, আমার গুণাগুলো আপনি নেবেন। বাস, যেহেতু আপনারা প্রত্যক্ষভাবে আমাদেরকে সহযোগিতা করছেন না, তো পরোক্ষভাবে এই সহযোগিতাটা যদি আপনার করতে মন চায় করতে পারেন। বাকি এটা বলবো যে আপনার একটা কমেন্ট, আপনার একটা কথা, এটা যেন আপনার গুনাহের কারণ না হয়, ওইদিকে চিন্তা করবেন। যারা আমার এই বিষয়টা নিয়ে নিউজ করেছে ওখানে আমার কোনো বক্তব্য নেই, ওখানে আমার কোনো অবস্থান ঠিকমতো দেখাচ্ছে না। আপনারা দেখে থাকবেন যে ফরিদ মাসুদ সাহেবের পিছনে আমি দাঁড়িয়েছিলাম। আমি ওই জায়গাটা যাওয়ার পরে বিব্রতবোধ অবস্থা যখন বুঝেছি তখন আমি আমার সাইড পরিবর্তন করার চেষ্টা করছিলাম, কিন্তু খুব জ্যামের কারণে আমি পারিনি। বাকি আমার নজরটা ছিল ওদিকে যে ক্যামেরায় যেন আমাকে দেখা না যায়, কারণ এই জায়গাটা ভালো না, এটা আমিও বুঝতেছিলাম তখন। যাই হোক, এরপরও যারা নিউজ করেছে এরা একদমই আমি বলবো সাংবাদিকতার পরিচয় দেয়নি, কারণ তারা আমার সাথে যোগাযোগও করেনি, সত্য মিথ্যা যাচাইও করে নাই। এখন যদি সত্যটা, এবং এই নিউজটা তারা প্রচার করেছে আমি আমার ক্লিয়ারেন্স দেওয়ার পরে, আগে না, তা পরে যদি এটা দেয় তাহলে কি আন্দাজে তারা দিল এটা? তো এটা তাদের উচিত ছিল যাচাই বাছাই করা। তো যাচাই বাছাই ছাড়া যদি কেউ প্রচার করে আমি বলবো এটা ভালো উদ্দেশ্যে তারা করেনি, খারাপ উদ্দেশ্যে করেছে। আমি চাই তারা যদি সত্যটা প্রচার করতে আগ্রহী থাকে আমার যে বক্তব্যগুলো এগুলো থেকে যেন তারা প্রচার করে, বাস, তাহলে এনাফ। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।